This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের স্বাগত জানাই টিভি9 বাংলায় নিউজ ব্রেক এট 9 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই চোখ রাখবো ভারত বাংলাদেশ সীমান্তের খবরের দিকে। ভারত বাংলাদেশ সীমান্তে ফের উস্কানি, সীমান্তে ভারতের জমি দখলের চেষ্টা, ওপারের কট্টরপন্থীদের জমিতে দুহাত বাড়িয়ে আল দিয়েছে বাংলাদেশিরা। বাংলার মাটিও চুরি, বাংলাদেশিদের কয়েকজন একসঙ্গে লুকিয়ে থাকতে পারে এমন একাধিক গর্ত তৈরি করা হয়েছে এবং প্রতিদিনই এমন কোনো না কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে যেখান থেকে আতঙ্কের একটা বাতাবরণ তৈরি হচ্ছে। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে। শুভতোষ, প্রথমেই জানতে চাইবো আজ নতুন করে কি ছবি সামনে আসছে, নতুন করে কোন ঘটনাকে ঘিরে উত্তেজনা? দেখো, এখন এই এলাকা কিন্তু থমথমে হয়ে আছে, কারণ কালকে যা ওরা আগ্রাসন করতে চাইছিল, বিশেষ করে যেটা এতদিন যেটা দেখা যায়নি, যেটা সবচেয়ে বড় বিষয় ছিল, কালকে থেকে দেখা যাচ্ছে যে তারা আমাদের জমিতে, মানে এই সুখদেবপুরের মাটি যে এলাকা, সেখানে যে জমি রয়েছে, সেই জমির আরও সামনে অনেকটাই অংশ, প্রায় দু হাতেরও বেশি হবে, সেই এলাকায় তারা নিজেদের মতো করে আল দিয়ে দিয়েছে। তার মানে আমাদের জমি দখল করার চেষ্টা। একই সাথে তারা কি করেছে, সেই আমাদের জমিতে বড় বড় গর্ত করেছে, ফসল তো নষ্ট করেই দিয়েছে, পাশাপাশি গর্ত করে সেই মাটি তুলে নিয়ে তারা চলে যাচ্ছে এবং যেটা আরও যে উদ্বেগের বিষয়, যে সেই সমস্ত গর্ততে কিন্তু খুব অনায়াসেই একাধিক জন কিন্তু লুকিয়ে থাকতে পারে, কয়েকজন মিলে লুকিয়ে থাকতে পারে। এছাড়া যেটা করেছে সেটা হচ্ছে যে ছোট ছোট গাছ রয়েছে, ছোট ছোট আম গাছ, সেই আম গাছের মাথাগুলো কেটে দিয়ে চলে গেছে। ফলে সম্পূর্ণভাবেই কিন্তু ওখানে একেবারে তাণ্ডব চালাচ্ছিল তারা। এরপরে গ্রামবাসীরা কিন্তু বাধ্য হয়, সুখদেবপুরে তোমাকে আমরা দেখিয়েছিলাম যে গত 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন এই সুখদেবপুরের মানুষ কিন্তু জাতীয় পতাকা উড়িয়ে সেখানকার যে মানে বাংলাদেশিদের দিকে কিন্তু একটা শান্তির বার্তা দিতে চেয়েছিল এবং বারে বারে স্লোগান দিয়েছিল, কোনো রকম আক্রমণাত্মক ভাব দেখায়নি। মানে সেই ছবি তোমার মারফতে আমরা তুলে ধরেছিলাম, যদিও তাতে কিন্তু বাংলাদেশি দুষ্কৃতীরা কোনোভাবেই ক্ষান্ত থাকছে না। তুমি আমাদের সঙ্গে থাকো, একই সঙ্গে আপনাদের দুটো ছবি দেখাচ্ছি। যে কথা কিছুক্ষণ আগেই বলা হচ্ছিল যে একদিকে দেখুন হাতে পতাকা এবং সেখানে সেই হাতে পতাকা নিয়ে মানে সেখানে একটা দাপাদাপির পরিবেশ তৈরি করা হয় এবং অন্যদিকে কিন্তু জমি দখলের চেষ্টা চলছে। বিজেপির উস্কানির ছবি একদিকে দেখছেন, একদিকে জমি দখলের চেষ্টার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মালদার হবিবপুর সীমান্তে আবার উত্তেজনা, এবার অস্ত্র হাতে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। গুলি চালিয়ে অনুপ্রবেশকারীকে রুখলেন মহিলা বিএসএফ জওয়ান। ভাবুন, পরিস্থিতি এতটাই ঘোরালো হয় যে মহিলা বিএসএফ জওয়ানকে শূন্যে গুলি চালিয়ে অনুপ্রবেশকারীকে রোখার চেষ্টা করতে হয়। হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তের অনুরাধাপুর সংলগ্ন এলাকার ঘটনা। অনুপ্রবেশকারীদের দেখতে পেয়ে প্রথমে বাধা দেন ওই মহিলা জওয়ান। চলে যাব আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে। শুভতোষ, কি খবর রয়েছে? অস্ত্র হাতে কারা অনুপ্রবেশের চেষ্টা করছিল এবং কখন এই ঘটনা ঘটে? বিএসএফ এর পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এরপর? দেখো, ক্রমশই কিন্তু বিভিন্ন সীমান্তে, মালদায় বিভিন্ন সীমান্তে কিন্তু এই উপদ্রব শুরু হয়েছে। যে সুখদেবপুর তো চলছে, সুখদেবপুরে যেহেতু 1.5 কিলোমিটার এলাকা, এখানে কোনো কাঁটাতার নেই, কিন্তু এর পাশাপাশি হবিবপুর সীমান্ত যেহেতু জলপথ রয়েছে এবং তার পাশে বামনগোলা রয়েছে এবং ওলমালদা রয়েছে, বেশ কিছু জায়গায় কিন্তু সেখানে এই কাঁটাতার রয়েছে এবং তাই সেখানেও অনুপ্রবেশ, চোরাচালান ইত্যাদি ঘটনা ঘটেছে এর আগে। এবার কিন্তু বিএসএফ খুব নজরদারি অনেক বাড়িয়ে দিয়েছে এবং বাড়ানোর পরে দেখা যাচ্ছে, এবং যেহেতু ওইখানে দেখা যায় চোরাচালানকারীরা বহু মহিলা চোরাচালানকারী আছে, ওপার থেকে আসে, তো সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু মহিলা জওয়ানদেরকে মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে যেটা দেখা গেছে যে কাঁটাতার রয়েছে, সেই কাঁটাতার কেটে দিয়ে এক দল বাংলাদেশি দুষ্কৃতী, তারা সশস্ত্র, তারা এসে কাঁটাতার কেটে তাদের চিহ্নিত করা গেছে, তাদের কাউকে পাকড়াও করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে? না, তাদের কাউকে পাকড়াও করা যায়নি, কারণ তারা বাংলাদেশের ওপারেই ছিল, ঢুকতে পারেনি।
এবং যেহেতু তারা মনে করেছিল হয়তো যে মহিলা জওয়ান আছে, একা আছে, হয়তো তারা তার কাটা কেটে দিয়ে তার ঢুকে যেতে পারে, এবং যখন মহিলা জওয়ান তখন তাকে মানে বাধা দেয়, হুঁশিয়ারি দেয়, বারণ করে, তারপরেও কিন্তু তারা শোনেনি, উল্টে পাল্টা আক্রমণাত্মক একটা মনোভাব নিয়ে এগিয়ে আসে এবং পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। এবং তারপরে কিন্তু বাধ্য হয়ে মহিলা সেই জওয়ান কিন্তু গুলি চালালে তখন তারা ওপার থেকেই পালিয়ে যায়। কিন্তু যেটা ভয়ঙ্কর বিষয় যে এই মহিলা উস্কানি চলছে, এটা হচ্ছে সবথেকে আতঙ্কের বিষয় যে কোনো না কোনো ভাবে উস্কানি চলছে। আপাতত তোমাকে ধন্যবাদ শুভতোষ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো প্রতি মুহূর্তে। আমাদের প্রতিনিধি শুভতোষ মালদার সুখদেবপুর হোক বা হবিবপুরে কি ঘটনা ঘটছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এদিকে সুখদেবপুরের পর কিন্তু মেখলিগঞ্জেও একই রকম উত্তেজনা। মেখলিগঞ্জের 3 বিঘা করিডোরে কাঁটাতার খুঁটি বসাতে বাধা দিল বিজিবি। বিএসএফ এর সঙ্গে তীব্র বচসায় তারা জড়িয়ে পড়ে। বর্ডার গার্ড বাংলাদেশের বাধা উড়িয়ে কাঁটাতার দিলেন গ্রামবাসীরা। আপনারা এখানে কমেন্টমেন্ট করছেন কি? আপনারা কি কমেন্টমেন্ট করছেন যে এখানে আর কোনো কাজ হবে না? এখন এইগুলো কি জন্য করতেছেন সেটা বলেন আপনি। আমি আপনাকে বলি কথাটা শুনেন। হ্যাঁ, আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন? আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। আপনি তো করতেছেন এখানে। আপনারা কমেন্ট, আমি বলি দাদা বলি। একই সঙ্গে দু জায়গায় ছবি আপনারা দেখছেন, একদিকে সুখদেবপুরের মেখলিগঞ্জের ছবি আপনারা দেখছেন, অন্যদিকে সুখদেবপুরের ছবি দেখছেন। এই সুখদেবপুর যে জায়গা বিগত কয়েকদিন ধরে বারংবার খবরের শিরোনামে এসেছে, কখনো বিজিবির দাপাদাপির জন্য, কখনো অস্ত্র হাতে অনুপ্রবেশের কারণে, কখনো কাঁটা তার কেটে দেওয়ার কারণে, আর এবার কিন্তু সুখদেবপুরের মেখলিগঞ্জ সীমান্তে একই রকম উত্তেজনা। মেখলিগঞ্জের 3 বিঘা করিডোরে কাঁটাতার খুঁটি বসাতে বিজিবির বাধা। কেন বাধা আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন, বিজিবি কে বাধা দেবার? একেবারে দেখো, যে জায়গাটায় এই কাঁটাতারটা দিতে গিয়ে এর আগেও কিন্তু একবার গন্ডগোল হয়েছে। গ্রামবাসীরা কাঁটাতার দিচ্ছেন তাদের ফসল বাঁচানোর জন্যে। যেটা আন্তর্জাতিক নিয়ম আছে যে 150 গজ পেরিয়ে কাঁটাতারে বেড়া হবে, সেখানে কাঁটাতার কিন্তু এই এলাকায় রয়েছে। কিন্তু এই যে 150 গজ পর্যন্ত ভারতীয় কৃষকদের জমি, অর্থাৎ ভারতের জমি, সেই জায়গাগুলোতে যে রকমের ফসল হয়, যত ফসল হয় সব কিন্তু এই বিজেপির মদতে এই বাংলাদেশি দুর্বৃত্তরা, বাংলাদেশের মানুষ তারা কেটে নিয়ে চলে যায়। অর্থাৎ চাষাবাদ করে ভারতীয়রা, আর সেই ভারতের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের। এটাকেই কিন্তু আটকানোর জন্যে ওই 0 পয়েন্ট অর্থাৎ 150 গজ পরে যে জায়গাটা রয়েছে সেখানে কৃষকরা তাদের নিজের জায়গায় কাঁটাতার দিয়েছে, এবং সেই কাঁটাতার দিতে গিয়েও কিন্তু এর আগে একটা সমস্যা তৈরি হয়েছিল। এবার কি হয়েছে, এবার সেই কাঁটাতারগুলো কেটে নিয়ে যারা চোরা কারবারি তারা কিন্তু ভারতের মধ্যে প্রবেশের একটা চেষ্টা করছে, বা ধান টান কেটে যেগুলো ফসল রয়েছে সেগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। আর এবার সেই কাঁটাতারের ওপর বাঁশ লাগিয়ে, বাঁশের বেড়া দিয়ে যাতে কাঁটাতারগুলো সহজে কাটতে না পারে তার একটা ব্যবস্থা করছে আমাদের এখানকার চাষিরা, সেটাকেই বাধা দিচ্ছিল বিজেপি। তবে গতকাল পরশু যে ঘটনাটা ঘটেছে, বিএসএফ কিন্তু দাঁড়িয়ে থেকে সেই কাঁটাতার করতে কিন্তু তারা কিন্তু সহযোগিতা করেছে। প্রত্যক্ষভাবে তারা কিছু না করলেও গ্রামবাসীরা তাদের জমি, তাদের কৃষিজাত দ্রব্য যাতে ঠিকমতো রাখতে পারে তার জন্য কাঁটাতারের উপরে যে বেড়া দেওয়ার কথা, যে সীমান্তবর্তী এলাকা মালদা হোক, নদিয়া হোক, কোচবিহার হোক, যে সমস্ত জায়গাগুলো সীমানা আমরা বাংলাদেশের সঙ্গে শেয়ার করছি, সব জায়গায় কিন্তু গ্রামবাসীদের মধ্যে একটা প্রতিরোধ গড়ে উঠছে। সেটা সুখদেবপুরেও আমরা মহিলাদের দেখেছিলাম হাতে অস্ত্র তুলে নিতে। শোনা যাচ্ছে সুমন? হ্যাঁ, একেবারেই। আরেকবার যদি প্রশ্নটা করো সুমন। দেখো, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি, দেখো বিএসএফ যেমন তৎপর, তারা তাদের কাজ করছে, কিন্তু গ্রামবাসীরা নিজে থেকে বিভিন্ন জায়গায় রুখে দাঁড়াচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
একেবারে দেখো এই গোটা কুচবিহার সীমান্তে সবচাইতে বেশি কাঁটাতারবিহীন জায়গা রয়েছে। আর এই গ্রামবাসীরা কিন্তু বিএসএফের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু এই প্রতিরোধগুলো শুধু করছে না, তারা তাদের যে ফসল রয়েছে, জমি রয়েছে, তাকে রক্ষা করার জন্যও 150 গজ দূরে গিয়েও কিন্তু তারা তাদের কাজগুলো করছে। আর সব কিছু কিন্তু বিএসএফ প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে মদত দিচ্ছে, কারণ কোনো বাধার কাছেই কিন্তু বিএসএফ আর এই কোচবিহার সীমান্তে বিজেপিকে কিন্তু ছেড়ে কথা বলছে না। একদমই বোঝা গেল। সুমন, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, তোমার কাছে পরবর্তীতে আবারও ফিরবো, সেখানকার আপডেট দেবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, সব বুঝলাম, অস্ত্র হাতে অনুপ্রবেশের চেষ্টা চলছে, কখনো কাঁটাতার কেটে দেওয়া হচ্ছে, কখনো রাইফেল ধরে টানাটানি করা হচ্ছে। আমি যদি সব কিছুকে পাশে রাখি, বিজিবি কি করে কাঁটাতার দিতে বাধা দিতে পারে? কখনো দেখেছি সুখদেবপুরে, তো কখনো মেখলিগঞ্জে। বিজিবির এই ভূমিকা আপনি কিভাবে দেখেন? এখন বাংলাদেশে বিজিবি হোক বা বাংলাদেশের এই তথাকথিত উপদেষ্টা পরিষদ, এরা তো এখন সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা, আনসারুল্লাহ বাংলাদেশের হয়ে কাজ করছে। তবে এরা যেরকম ভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছে, আমার মনে হয় এবার ভারতেরও এই প্ররোচনাটাকে অ্যাকসেপ্ট করা উচিত এবং এবার একটু দেওয়া উচিত ওদের, যে ওষুধটা ওরা পছন্দ করে। দেখা যাক, ভারত সরকারি সিদ্ধান্ত নেবার মালিক, কিন্তু ভারতবর্ষের জনগণ, পশ্চিমবঙ্গের নাগরিক বা ভারতবর্ষের নাগরিক, তাদের যদি জমি ছিনিয়ে নেওয়ার ব্যাপার করে বা ভারতবর্ষের সীমান্ত অনুপ্রবেশ করে ওরা যদি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার কিছু একটা ঘটনা ঘটাতে চায় বা নাশকতামূলক কাজ করতে চায়, আমার মনে হয় কিন্তু কঠোর হাতে সেটা দিতে হবে শিক্ষা। কারণ একটা জায়গায় আমার সঙ্গে সহমত হবেন। দেখুন, বিজিবির কিন্তু একই অঙ্গে দুই রূপ। একদিকে বিএসএফ এর সঙ্গে মিটিং করছে, অন্যদিকে আবার বিএসএফ কাঁটাতার দিতে যাচ্ছে, বা গ্রামবাসীরা যদি উদ্যোগী হয়ে কাঁটাতার দিতে যাচ্ছে সেখানে বাধা দিচ্ছে। দেখুন, ওই যে বললাম, আপনি দেখেছেন যে এদের বাংলাদেশের এদের বৈদেশিক উপদেষ্টা ইউনুসের, সে একরকম কথা বলছে, আর্মি চিফ একরকম কথা বলছে, আর এরা কাজে করছে এক। তো এই যে দ্বিচারিতা এরা করবেই, কারণ এখন এটা তো কোনো সরকার চলছে না, সন্ত্রাসবাদীরা সংগঠন চালাচ্ছে। তবে আমার মনে হয় ভারতের এবার পাল্টা মার দেওয়া করা উচিত। বাংলাদেশের মতো শক্তি আমাদের প্ররোচনা দেবে, এটা বেশি দিন সহ্য করব না। উচিত বিএসএফ এর। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু। কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। আশঙ্কাজনক অবস্থা, হসপিটালে ভর্তি বেশ কয়েকজন। চোখ রাখা যাক মহাকুম্ভের খবরে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যু, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। দায়িত্বে থাকা ব্যক্তি, সংস্থা এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে সেখানে কোন কোন বিষয়ের উল্লেখ রয়েছে? দেখো, বিশাল তিয়ারি নামে একজন আইনজীবী, তিনি জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে এবং তিনি যে দাবি করেছেন যে ব্যবস্থাপনা করা হয়েছিল সেই ব্যবস্থাপনায় কিছু গলদ থেকে গিয়েছে এবং কোথায় কোথায় গলদ রয়েছে এবং সেই গলদের জন্য দায়িত্বশীল কারা, তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে এবং শাস্তি দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট রূপরেখা চাওয়া হোক যে কিভাবে তারা এই মহাকুম্ভ অ্যারেঞ্জ করেছে এবং তার ফলে হয়েছে যে কোথায় গলদ হচ্ছে এবং এই ব্যবস্থাপনার ক্ষেত্রে কারা কারা দায়িত্বশীল ছিল, ভুলের জন্য এই ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র উত্তরপ্রদেশ সরকার নয়, বরং মহাকুম্ভের মতো আন্তর্জাতিক বোধনের বা ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রত্যেকটি রাজ্যের পদক্ষেপ থাকুক বা তাদের ভাগিদারি থাকুক। যে দাবি তিনি করুন, প্রত্যেকটা রাজ্য নিজস্ব এখানে তৈরি করুক, যে তারা নিজেরা পরিকাঠামো তৈরি করবে এবং সেই সংশ্লিষ্ট রাজ্যের পুণ্যার্থীরা ঠিক সেই জায়গাতে স্নান করবেন। তাদের যাবতীয় ব্যবস্থা সেই সংশ্লিষ্ট রাজ্য সরকার করতে হবে। কি ঘোষণা এবং প্রত্যেকটি ভাষাতে যাতে গাইডলাইন থাকে যে কোন দিকে যেতে হবে, কোন দিকে রাস্তায় পৌঁছতে হবে, অর্থাৎ শুধুমাত্র একটি সরকার দায়িত্বশীল থাকবে, অন্য সরকারগুলির কোনো দায়িত্ব থাকবে না, এই বিষয়টি যেন না হয় তাই তিনিও নিশ্চিত করতে চেয়েছেন এবং আজ প্রধান বিচারপতির এজলাসে জরুরি শুনানির জন্য বিষয়টি মেনশন করবেন বিশাল। ধন্যবাদ। ধন্যবাদ জ্যোতির্ময়। एक दुर्भाग्यपूर्ण हादसा इसी दौरान अखाड़ा मार्ग पर संगम के तट पर हुआ, जिसमें 90 से ज्यादा लोग
गंभीर रूप से या सामान्य रूप से घायल हुए। यह हादसा भारी भीड़ के द्वारा अखाड़ा मार्ग के बैरिकेडिंग्स को तोड़ने और उसके बाद उससे कूद करके जाने के कारण वहां पर हुआ है, जिसमें 30 के आसपास लोगों की दुखद मृत्यु हुई है। চোখ রাখা যাক আবহাওয়ার খবরে। মাঘ শেষেই বাংলা থেকে শীতের বিদায়, শীত চলে যাওয়ার বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। সরস্বতী পুজো পর্যন্ত 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। ঝঞ্ঝা সরে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পারদ কিছুটা নামবে, যদিও ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শীত বিদায়ের সম্ভাবনা। কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি নিচে নামার আশা নেই। দিনের তাপমাত্রা 30 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে।